ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আর একটা নতুন ক্লাস, জিকের ক্লাস। তো অবশ্যই আজকে কিন্তু ক্লাসটা দারুণ হতে এসে, আর খুব খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একদম কোশ্চেনগুলো নিয়েছি, তার সাথে ডিটেলসও নিয়েছি। তো এরকম ভাবে কিন্তু আগামী দিনেও তোমরা কিন্তু ক্লাসগুলো পাবে। তো চলো একটা ছোটখানি একটা তোমাদেরকে একটু মোটিভেট করে আমি এই ক্লাসটা শুরু করি। বলছে টার্গেট এসএসসি 2024-25। অবশ্যই তোমরা যারা অন্যান্য এক্সাম দিচ্ছ তারাও কিন্তু এই জিকে গুলো দেখতে পারো। জিকে যে কোশ্চেনগুলো সব পরীক্ষার জন্যই কিন্তু প্রযোজ্য বা ইম্পর্টেন্ট। বলছে সময় মানুষকে সফল বানায় না, মানুষকে সময় কখনো সফল বানায়, সময়ের উপযুক্ত ব্যবহারই মানুষকে সফল বানায়। তাই সময়কে ঠিকঠাকভাবে ব্যবহার করো, সময়কে একদম নষ্ট করো না, আর পড়াশোনা কিন্তু ভালোভাবে করো। এবারে কিন্তু এসএসসি তোমাকে একটা সিট নিতেই হবে, সে এসএসসি জিডি হোক বা যে কোনো একটা চাকরি হোক সরকারি, তোমায় কিন্তু এই বছর একটা নিতেই হবে। চলো তাহলে আমরা প্রথম কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেনটাই হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, দেখো বলছে যে কি আমাদের হর্ষবর্ধনের রাজত্বের সমকালীন বা সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? তাহলে আমাদের যে হর্ষবর্ধন ছিল তার সমসাময়িক বাংলার রাজা কিন্তু আমাদের শশাঙ্ক ছিলেন। ডি অপশন, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? আর এর উপরে ডিটেলসটা দেখো কি বলছো। হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের, হর্ষবর্ধন কে ছিলেন? উত্তর ভারতের একজন ভারতীয় সম্রাট। তার রাজত্বকাল ছিল 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি পুষ্যবতী রাজবংশের সদস্য ছিলেন। তাহলে দেখো কত থেকে কত ছিল, কত থেকে কত, এটা থেকে এটা ছিল, ঠিক আছে, এটা থেকে এটা ছিল, এবং তিনি পুষ্যবতী, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। এই যে পুষ্যবতী, এগুলো কিন্তু তোমাদের আসবে। এখন কি হয়েছে, কনৌজ বর্তমান যেটা হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্য, তার রাজধানী ছিল। তাহলে হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ, যেটা হচ্ছে যে কি তোমার এখন যেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্য। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন চলো। বলছে যে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষায় কিন্তু বারবার আসে। ওই সৌরজগতের উত্তপ্ত গ্রহ কোনটি? এটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার ডি, শুক্র গ্রহ। অপশন অ্যান্সার কিন্তু ডি হয়ে যাবে। এরপরে কি বলছে দেখো ডিটেলসে, বলছে যে কি শুক্র গ্রহ কিন্তু সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ, এটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। সবকটা কিন্তু ইনফরমেশন তোমরা খাতায় নোট করবে। একে বলা হয় পৃথিবীর বন গ্রহ, যমজ গ্রহ বা শুকতারা বা আকাশ সন্ধ্যা তারাও বলা হয়, ঠিক আছে। গ্রিন হাউসের প্রভাবের কারণে কিন্তু এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ, মানে গ্রিন হাউসের জন্যই কিন্তু এই গ্রহ সবচেয়ে উষ্ণ। বুধ কিন্তু সূর্যের কাছে আছে, কিন্তু তবু কিন্তু সৌরজগতের মধ্যে আমাদের শুক্র গ্রহটা হচ্ছে সব থেকে বেশি উত্তপ্ত। কারণ কি? কারণ হচ্ছে একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার ওপরে লেখা? তাহলে দ্য লাইট অফ এশিয়া খুব ইম্পর্টেন্ট, আর খুবই এটা জানো সবাই, আশা করি না জানলেও জেনে নিবে আজকে। সেটা হচ্ছে কি আমাদের অপশন বি, গৌতম বুদ্ধের ওপর কিন্তু এটা লেখা। এর উপরে ডিটেলসটা দেখো। বলছে লাইট অফ এশিয়া হলো স্যার এডউইন আর্নেল্ডের কিন্তু লেখা একটি বই। তাহলে লেখকটাকে দা যে আমাদের যে লাইট অফ এশিয়া, তার লেখকটা হয়ে গেল এইটা, ঠিক আছে, এডউইন আর্নেল্ডের লেখা। যাই হোক, তাহলে এই বইতে রাজপুত্র কে? সিদ্ধার্থ গৌতমের। সিদ্ধার্থ ছিল প্রথমে, তারপরে তো তারপরে সাধনার পরে আমাদের গৌতম বুদ্ধ হয়, তাই তো। তাহলে যিনি পরবর্তীকালে বোধি, এই তো এখানে লেখা আছে দেখো, পরবর্তীকালে বোধি প্রাপ্ত হয়ে গৌতম বুদ্ধ নামে পরিচিত হয়। তাহলে যখন গৌতম বুদ্ধ কখন নামে পরিচিত হয়? যখন বোধি প্রাপ্ত হয়, তারপরে কিন্তু তিনার নাম কিন্তু আমাদের কি হয়ে যায়? গৌতম বুদ্ধ। চলো পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন কি বলছে? বলছে শকাব্দের প্রবর্তক কে? শকাব্দ কে প্রবর্তন করেছিলেন? এটা কিন্তু আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার আমাদের কনিষ্ক হয়ে যাবে, অপশন এ। চলো এর উপরে ডিটেলসটা দেখো, খুব সুন্দর বোঝা। দেখো এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার পার্সপেক্টিভে। আর যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগছে তাহলে কি করবে? একটা কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে, তার সাথে সাথে কিন্তু একটা লাইক করবে। আর অবশ্যই নতুন থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা কিন্তু আগামী দিন এরকমভাবে ক্লাস আরও দেবো বেশি বেশি করে, এবং ম্যাথ রিজনিংয়েরও কিন্তু এসএসসি জিডিকে ফলো করে আমরা কিন্তু ক্লাস রেগুলার দিচ্ছি। চলো 78 খ্রিস্ট পূর্বাব্দে কুষাণ সাম্রাজ্যের সম্রাট কনিষ্ক শকাব্দের সূচনা করেন। তাহলে
কোন বংশের, একটা হচ্ছে কুষাণ বংশ কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টপূর্বাব্দে, 78 খ্রিস্টপূর্বাব্দে। এইগুলো কত কত সুন্দর সুন্দর ইনফরমেশন, তাই না? চলো পরবর্তী কোশ্চেন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? আরবরা কিন্তু আমাদের 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের সিন্ধু জয় করে। কিন্তু এর ডিটেলসটা দেখো, একটু ডিটেলসে কি বলছে দেখো, বলছে যে কি 711 সালে মুহাম্মদ ইবনে কাসিম সাফাকি সিন্ধু জয় করেন। এইখানে কিন্তু আবার আমি এটা হচ্ছে উইকিপিডিয়া থেকে নিয়েছি, মানে হচ্ছে গুগল থেকে, গুগলে কিন্তু বলছে 711। যাই হোক, আমি বইও যেটা পড়েছি সেটা কিন্তু 712 ক্ষেত্রেই পড়েছি। যাই হোক, এটুকুটা তোমার কনফিউশন হবে না এতদূর। কিন্তু এইটা জানো যে কি কে করেছিল? মোহাম্মদ ইবনে কাসিম সাকাফি সিন্ধু জয় করেছিল, যাকে সিন্ধু রাজার দাহিরের বিরুদ্ধে শাস্তিবোধক অভিযানের জন্য প্রেরণ করা হয়েছিল। তাহলে কার জন্য? তখন রাজা কে ছিল যখন আমাদের সিন্ধু জয় করেছিল আরবরা? তখন কিন্তু কে ছিল? রাজা দাহির। ঠিক আছে, তো এগুলো ছোট ছোট ইনফরমেশন অবশ্যই খাতাতে নোট করবে। আর আজকে কিন্তু বেশি কোশ্চেন নিয়ে এসেছি, অনেক বলেছিল যে বেশি কোশ্চেন। বলছে রাশিয়ার রাজধানী শহর মস্কো নিচের কোন নদীর তীরে অবস্থিত? তাহলে রাশিয়ার রাজধানী আমরা জানি মস্কো, তাহলে মস্কো, এখানে দুটো তিনটে অপশন। রাশিয়ার রাজধানী কি? মস্কো। মস্কোর কাছে কোন নদী আছে? কোন, মানে মস্কো শহরের কাছাকাছি কোন নদী আছে? সেটা হচ্ছে যে কি আমাদের সি, মস্কোভা। আমাদের অপশন সি, মস্কোভা নদী কিন্তু আমাদের আছে। এর ডিটেলসটা দেখো, খুব সুন্দর। মস্কো বলছে যে কি দেখো মস্কোয়া, মানে উচ্চারণটা হচ্ছে এরকম, মানে মস্কো যেটা হচ্ছে যে আমাদের রুশে অ্যাকচুয়ালি রাশিয়াতে। বলছে রাশিয়ার রাজধানী মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী এবং ইউরোপ মহাদেশের একটি ঐতিহাসিক শহর। এটি তদানীন্তন কি বলছে সোভিয়েত ইউনিয়নের একটি রাজধানী ছিল। যাক, মানে সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল, সোভিয়েত ইউনিয়ন যখন আমাদের রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভাঙেনি, 1991 সালে ভেঙে যায়, তো তার আগে কিন্তু এটাই রাজধানী ছিল এবং এটি মস্কোভা নদীর তীরে কিন্তু অবস্থিত। বুঝে গেছে? এই তো এখানে মস্কোভা নদীর তীরে কিন্তু এটা অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? খুব খুব ইম্পর্টেন্ট। স্বাধীন ভারতের কিন্তু আমাদের প্রথম যে স্বরাষ্ট্রমন্ত্রী সেটা কে ছিলেন? আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। এটা হয়ে যাবে এ অপশন। চলো ডিটেলসটা দেখে নাও। ডিটেলসটা বলছে 1947 সালে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হন। 1947 সালে কিন্তু ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হন কে? হন সর্দার বল্লভভাই প্যাটেল। এবার এটা বলছে যে বেসামরিক কর্মচারীদের ভারত, এই যে এই জিনিসটা খুব প্রশ্ন আছে, হচ্ছে ভারত ইস্পাত ফ্রেম, যেটা বলছে ভারতের লৌহ মানব, তাই না? এটাকে ইংলিশ এইভাবে লিখেছে ইস্পাত ফ্রেম। যাই হোক, এটাকে আমরা কি বাংলাতে পড়ে থাকি আরো ভালোভাবে, যেটা হচ্ছে লৌহ ইস্পাত, লৌহ মানব বলা হয়। ঠিক আছে, আমাদের কিন্তু লৌহ মানব বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? আইন অমান্য আন্দোলন খুব খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আইন অমান্য আন্দোলন কিন্তু আমাদের কবে গঠিত হয়, শুরু হয়? সেটা হচ্ছে 1930 সালে। কত? 12 মার্চ। এটা কিন্তু সবাই জানে, খুব খুব ইম্পর্টেন্ট। এবং এর ডিটেলস এবং একদম খাতায় নোট করে নিবে। দেখো যে আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে? আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে 12 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। তাহলে কে শুরু করেছিলেন আইন অমান্য আন্দোলন? মহাত্মা গান্ধী। এবং এটি কিসের ওপরে ছিল? এটা ছিল যে আরেকটি গুরুত্বপূর্ণ, এই আন্দোলনটি সাইমন কমিশনের বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদ বা এই আন্দোলন শুরু হয়েছিল। ঠিক আছে, এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু খাতায় নোট করে নিবে, পরবর্তীতে পড়তে এইভাবে পড়াশোনা করতে হবে, তাহলে তোমার মনে থাকবে। কোশ্চেন অ্যান্সার করে থাকলে কিন্তু শুধু মনে থাকবে না। বুঝে গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে যে শেরশাহ ড্যাশ সালে চৌসাই হুমায়ুনকে পরাজিত করে? শেরশাহ কবে চৌসাই হুমায়ুনকে পরাজিত করে? এটা আশা করি সবাই জানো, না জানলে কিন্তু জেনে নাও, খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষা আছে। 1539 সালে। ঠিক আছে, আমাদের এ অপশন হয়ে যাবে। চলো এর ডিটেলসটা দেখো। ডিটেলস অনেক কিছুই নিয়ে এসেছি, সেটা কিন্তু অবশ্যই তোমরা নোট করবে। চৌসার যুদ্ধ মুঘল সম্রাট হুমায়ুন, চৌসার যুদ্ধ মুঘল সম্রাট হুমায়ুন এবং আফগান সম্রাট শেরশাহ। তাহলে আফগান সম্রাট ছিল, কোথাকার ছিল? শেরশাহ আফগান ছিল, সঙ্গে হয়েছিল। এটা কবে হয়েছিল? 1539 সালে। এটা কোথায়? বক্সারটা কোথায়? বক্সারটা হচ্ছে আমাদের বিহারে। ঠিক আছে, এই যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন এবং নিজেকে ফরিদ আল দিন শেরশাহ নামে মুকুট পরিয়ে দেন। তাহলে এই যুদ্ধের পরে, জিতার পরে সে কি করেছিল? ফরিদ আল দিন শেরশাহ নামে উপাধিতে বা মুকুট পড়েছিল। বোঝা গেছে? খুব খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো, খুবই ইম্পর্টেন্ট। চলো পরবর্তী কোশ্চেন আমরা করি। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে। বলছে রবি কীর্তি কোন চালুক্য
শাসকের প্রশস্তি রচনা করেছিলেন? রবি কীর্তি কোন চালুক্য শাসকের প্রশস্তি রচনা করেছিলেন? দেখো এটা আবার কি হয়েছে, 2022-এ এসেছে এসএসসি জিডি। এটা কিন্তু আমাদের হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী, তাই তো? দ্বিতীয় পুলকেশী আমাদের বি অপশন হয়ে যাবে। চলো পরবর্তী আমাদের কি ডিটেলস একটু দেখে নিই। খুব ছোট একটা সুন্দর আইহোল শিলালিপি বা এটাকে বলা হয় আইহোল প্রশস্তি, আমরা খুব এটা জানি। এটি ভারতের কর্ণাটকের আইহোল মেগুনিতে জৈন মন্দিরের একটি 19 লাইনের সংস্কৃত শিলালিপি। যে এইটা খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে যে কি তোমাকে অন্য অন্য থেকে আলাদা করবে, ঠিক আছে? এই ডিফারেন্সগুলো এগুলোই তোমার কাজে লাগবে, যে 19 লাইনের এটা কিন্তু আমাদের কি ছিল, একটা সংস্কৃত শিলালিপি ছিল। পরবর্তী দেখো, কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয়? খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের অপশন কি হয়ে যাবে বলো দেখি, কে পারছো? আমাদের কবে সর্বপ্রথম, মানে এটা তো কর্ণাটক নামকরণ করা হয় সেটাই অ্যাকচুয়ালি চেয়েছে, আর কবে গঠিত হয় সেটাও আমরা কিন্তু ডিটেলসে জানাবো। আমাদের কিন্তু 1973 সালে 1973-তে কিন্তু এর নামকরণ করা হয় কর্ণাটক। এর নামকরণ করা হয় কর্ণাটক। প্রথমে আমাদের কি নাম ছিল? প্রথমে আমাদের নাম ছিল মহীশূর। দেখো এই হচ্ছে মহীশূর, প্রথম নাম ছিল। তাহলে 1956 সালে 1 নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন অনুসারে এই রাজ্য স্থাপিত হয়। তাহলে কত খ্রিস্টাব্দে? 1956 সালে কিন্তু আমাদের এই কর্ণাটক রাজ্য স্থাপিত হয়। কিন্তু কর্ণাটক তখন কি নাম ছিল? তখন নাম ছিল মহীশূর। এবং 1973 সালে কিন্তু এই মহীশূর নামটাকে চেঞ্জ করে করা হয় কর্ণাটক। বুঝা গেছে? খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টগুলো লাইনগুলো কিন্তু অবশ্যই তোমরা কি করবে, খাতায় নোট করবে। যারা নতুন আছো তারাকে আমি বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু এসএসসি জিডির জন্য, স্পেশালি এসএসসি জিডির জন্য কিন্তু ম্যাথ, রিজনিং এবং জিকে ক্লাস দেওয়া হয়। তো অবশ্যই ক্লাসগুলো দেখো এবং তোমরা ক্লাসগুলো নোট করো। আমার আরও প্লেলিস্ট দেওয়া আছে, দেখবে যে ম্যাথের প্লেলিস্ট দেওয়া আছে, রিজনিংয়ের প্লেলিস্ট দেওয়া আছে, সেই ক্লাসগুলো দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কি করবে, তোমরা সাবস্ক্রাইব করবে। চলো পরবর্তী কোশ্চেন করি। আর প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন। বলছে কে হিন্দু প্যাট্রিয়েটের সম্পাদক ছিলেন? তাহলে কে হিন্দু প্যাট্রিয়েটের সম্পাদক এর মধ্যে, ঠিক আছে? এটা কি আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মতিলাল ঘোষ, না শিশির কুমার ঘোষ, নাকি হরিশচন্দ্র মুখার্জি? এটা অবশ্যই জানো। এটা হয়ে গেল আমাদের কি, এটা হলো হরিশচন্দ্র মুখার্জি, হরিশচন্দ্র মুখার্জি, যেটা হলো আমাদের ডি। আচ্ছা, শিশির কুমার ঘোষ কিন্তু একটা পত্রিকার সম্পাদক ছিলেন। এটা কমেন্ট করে জানাবে তো তোমরা, কোন পত্রিকার সম্পাদক ছিলেন? খুব খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা। তো কোন পত্রিকার সম্পাদক ছিলেন আমাদের শিশির কুমার ঘোষ? এটা কিন্তু অবশ্যই তোমরা কি করবে, কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানাবে। তোমাদেরকে ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? চলো এটা ডিটেলসটা দেখে নিই। দেখো দেখো কত সুন্দর। তাহলে হিন্দু প্যাট্রিয়েট কবে কবে থেকে চালু হয়েছিল দেখে নাও। 1853 সাল। 1853 সালে হিন্দু প্যাট্রিয়ট নামক একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকায় সম্পাদক ছিলেন হরিশচন্দ্র ব্যানার্জি। তাহলে কি এটা ছিল? একটা সাপ্তাহিক, এবং কি ইংরেজিতে ছিল এটা। বলছে নীলকর সাহেবদের, তাহলে কাদের বিরুদ্ধে এটা ছিল? নীলকর সাহেবদের শোষণের বিরুদ্ধে কিন্তু এই কিন্তু পত্রিকা আমাদের লেখা হয়েছিল, বা তখন কিন্তু হিন্দুদের মানে যারা নীলকর সাহেব ছিল তাদের বিরুদ্ধে কিন্তু ভালোভাবে লেখা হতো। বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখি কি বলছে। দেখো বলছে কাঁদনে গ্যাস। কাঁদনে গ্যাসটা কি অ্যাকচুয়ালি? কাঁদনে গ্যাসটা হচ্ছে যে কি, বলো বলো বলো, চেষ্টা করবে তোমরাও। এটা হয়ে গেল আমাদের হচ্ছে ক্লোরোপিক্রিন, যেটা হয়ে গেল আমাদের সি অপশন। চলো এবার ডিটেলসটা দেখো, ডিটেলসটা দেখে এবার তোমরা একদম খাতাতে নোট করে নিবে প্রত্যেকটা জিনিস। বলছে টিয়ার গ্যাস, আমরা জানি এটাকে টিয়ার গ্যাস বা কাঁদনে গ্যাসও বলা হয়। এর অন্য নাম হলো ক্লোরোপিক্রিন, যেটা আমরা অ্যান্সার করলাম, ঠিক আছে? এবার এর প্রভাবে চোখে কি হয়? এর প্রভাবে কিন্তু আমিও একবার এই কাঁদনে গ্যাসের প্রভাবে পড়েছিলাম। আমাদের এখানে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। দেন ওইখানে আমরা মানে প্রচুর লোক জমা হয়ে গেছিলো, লোক যেতে চাইছিল না, মানে মারবে, মানে যে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল তাকে বাসটাকে আগুনও দিয়ে দিয়েছিল। আজ থেকে প্রায় অনেক দিন আগেকার, মোটামুটি কত হবে, 15 বছর আগেকার গল্প বলছি, সেই ছোট ছিলাম আমি। তো বাসে আগুনটা হলে তখন কাঁদনে গ্যাস ছাড়া হয়েছিল। তো চোখ প্রচণ্ড জলে, প্রচণ্ড জলে, মানে পালাতে বাধ্য হয়ে যায় মানুষ, ঠিক আছে? তো আবার চোখে জল দিলে কিন্তু আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, কিন্তু প্রচণ্ড জ্বালা করে। তো যাই হোক, তো এখানে কি বলছে যে জ্বালা করে, যন্ত্রণা উপস্থিত ঘটায়, এবং কাঁদনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে। দেখো কাঁদনে গ্যাসটা কিভাবে উৎপন্ন হয়? কাঁদনে গ্যাসটা উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায়। তাহলে আমাদের ক্লোরোফর্ম এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড, এইটা কিন্তু তোমাকে জানতে হবে যে কি আমাদের তাহলে যে কাঁদনে গ্যাস কি কি উপাদান আছে, এটা কিন্তু তোমরা বলতে হলে ক্লোরোফর্ম থাকবে এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড থাকবে। এলে কিন্তু ছোট ছোট এরকম করে প্রশ্ন হবে, ঠিক আছে? বা কাঁদনে গ্যাসের যে ফর্মুলা এটাও দিতে পারে। এই যে এখানে যে CCl3 এইভাবে আছে, ঠিক আছে? NO2 CCl3 NO
টু এরকম করে আছে, ঠিক আছে, এরকম ভাবে আছে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে করি। এই কোশ্চেনগুলো এরকম করে উল্টাপাল্টা হয়ে গেছে। চলো কি বলছে দেখো, বলছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন। তাহলে অধীনতামূলক খুবই ইম্পর্টেন্ট, প্রচুর প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে। এটা কি হয়ে যাবে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি, এটা হয়ে যাবে এ অ্যান্সার ওয়েলেসলি, এটা কিন্তু এ অ্যান্সার হয়ে যাবে ওয়েলেসলি। চলো এর এবার দেখো এর ডিটেলসটা দেখে তোমরা বুঝতে হবে যে কতটা ইম্পর্টেন্ট, কত কিছু ভালো জিনিস তোমাদের জন্য নিয়ে আসছি। অধীনতামূলক মিত্রতা নীতি ছিল 1798 সালে লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রণীত একটা অহস্তক্ষেপকৃত নীতি। তাহলে আমাদের কি বললাম যে কি এই যে আমাদের অধীনতা মিত্রতা নীতি কবেকার ছিল, কবে প্রতিষ্ঠিত, মানে কবে শুরু হয়েছিল, এটা হয়েছিল 1798 সালে। খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে মানুষের হাত আমাদের যে মানুষের হাত, সেই হাত কোন শ্রেণীর লিভার, কোন শ্রেণীর লিভার, খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছে। চলো এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার, সি অপশন, তৃতীয় শ্রেণীর লিভার। চলো এর এখানে দেখো উদাহরণ কি কি আরো আছে, বা এই শ্রেণীর লিভারে কি অ্যাকচুয়ালি হয়। এই শ্রেণীর লিভারে অবলম্বন এক প্রান্তে থাকে এবং অবলম্বন এবং ভারের মাঝে কি হয়, বল প্রয়োগ হয়, ঠিক আছে। এটাকে বলছে যে তৃতীয় শ্রেণীর লিভার। এবার এই লিভারে কি, এই লিভারে লিভার বলছে লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। এই লিভারে কি কি আছে, মানুষের হাত আছে, সাঁড়াশি আছে, চিমটে আছে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে কিন্তু পড়ছে। তো এই হচ্ছে আমাদের 15টাই কিন্তু তোমাদের সামনে কোশ্চেন নিয়ে এসেছিলাম। আর আগামী দিনে কিন্তু 15টা কোশ্চেন নিয়ে আসবো, 15টা কোশ্চেনের ডিটেলসে, মানে এক একটা কোশ্চেন তুমি 3টা করে অপশন জানতে চাইছো, তাহলে 15 ইন্টু 3 মানে হচ্ছে বলে 45টা করে কোশ্চেন কিন্তু তোমরা জানতে পারছো এবং ডিটেলসে জানতে পারছো। আর পরবর্তী কোশ্চেন তুমি যদি 15টা করে ডিটেলস ডেলি করো তাহলে অনেক 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 কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কি বলি যে 15টা করে কোশ্চেন আমরা ডেলি দিব, সেইটাকে ডেলি দেওয়ার আমি এটা প্রোগ্রাম করছি এখন ডেলি দেওয়ার, ঠিক আছে। সপ্তাহে 5 দিন, মানে সপ্তাহে কিন্তু 5 দিন দেওয়ার একটা চেষ্টা চলছে তোমাদেরকে, ঠিক আছে। আর এটা সকালেই দেবো, ঠিক আছে। এই আজকে যেমন পেলে সকাল 10টার সময়, প্রতিদিন সকাল 10টাতেই পাবে। তো আশা করি বা টাইমটা একটু এগোতেও পারি, দেখি তোমাদের তোমরা কি বলছো বা কমেন্টে জানাবে যে কি সকাল 10টায় ঠিক আছে নাকি আরেকটু সকাল 8টা বা 7টার দিকে দিলে কোনটা ভালো হবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন মেম্বার আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, আর ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, কারণ এই ধরনের ক্লাস কিন্তু সত্যি সত্যি আমাদের বাংলাতে এসএসসি জিডির জন্য খুব কম আছে বলে আমি দেখতেও পাইনি আজ পর্যন্ত। তো যাই হোক চ্যানেলটা কি করবে যে কি শেয়ারও করে দিবে, আর কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর পড়াশোনা কিন্তু একদম ফাঁকি দিও না, কয়েকটা দিন আছে, নোটিফিকেশন কিন্তু চলে আসবে, ঠিক আছে। আগে থেকেই তোমরা জেনে আছো যে কি তোমাদের ভ্যাকেন্সি আসবে, তো এর থেকে আর ভালো কিছু নয়, মানে এর থেকে আর ভালো কিছু হতে পারে না, ঠিক আছে। অনেকে ভ্যাকেন্সির আশায় বসে থেকে সময় নষ্ট করে, কিন্তু তোমরা জানোই যে ভ্যাকেন্সি আসবে, তো সেইখানে তোমরা কেন সময় নষ্ট করছো। তো ভালোভাবে পড়াশোনাটা শুরু করো। চলো আজকে এখানেই, একদম সময় নষ্ট করো না। থ্যাংক ইউ।